লিবিয়া থেকে ভিকটিম সোহেলকে কিভাবে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এলাম এবং তার ওখানে জিম্মি দশার পরিস্থিতিটা কেমন ছিল সেই সম্পর্কে আপনাদেরকে শেয়ার করতে চাই। আমরা জানি যে বাংলাদেশের অনেক লোকই একটু ভালো থাকার আশায় টাকা রোজগার করার জন্য আমরা অনেকেই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি। অনেকে আমাদের দেশের লোক মিডল ইস্টে যায়, অনেকে ইউরোপে যেতে চায়। সেরকমই একজন হচ্ছে ভিকটিম সোহেল, যে ইতালিতে যেতে চেয়েছিল এবং প্রতারক চক্রের ফাঁদে পড়ে মানব পাচারকারীদের হাতে পড়ে কীভাবে হেনস্থা হয়েছে, কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চরমভাবে নির্যাতিত হয়েছে, নৃশংসভাবে টর্চার্ড হয়েছে, সেই সকল বিষয়গুলো আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই। গত অক্টোবর 2025-এ তার সাথে আলাউদ্দিন নামক তার এক আত্মীয় তাকে রিয়াজুল নামক একজন ইতালি প্রবাসীর সাথে পরিচয় করায় দেয় ওভার ফোনে, মোবাইলে কথা বলিয়ে দেয় এবং সে তাকে নিশ্চিত করে যে তাকে সঠিক পথে সঠিক কাগজপত্র তৈরি করে দিয়ে তাকে ইতালিতে নিয়ে যাবে। এবং রিয়াজুল তার বাংলাদেশে অবস্থানরত ম্যানেজার টিটু এবং তার মায়ের সাথে, মার নাম হচ্ছে রহিমা, তার সাথে পরিচয় করাই দিয়ে ফোনে কথা বলাই দেয় এবং এই পর্যায়ে তারা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা আলোচনা হয়। একটা পর্যায়ে রিয়াজুল এবং টিটু চক্র তার কাছে 24 লক্ষ টাকা দাবি করে যে বিদেশে নিয়ে যাবে, ইতালি নিয়ে যাওয়ার জন্য এই প্যাকেজের জন্য তাকে 24 লক্ষ টাকা দিতে হবে এবং প্রথমে 4 লক্ষ টাকা দিবে, পরে গ্রাজুয়ালি ওখানে পৌঁছানোর পরে তারা বাকি টাকা দিবে। সেই মতে ভিকটিম সোহেলের পরিবার 4 লক্ষ টাকা দেয় এবং তাকে বাংলাদেশ থেকে প্রথমে চেন্নাই, পরে শ্রীলঙ্কা কলম্বো, পরে মিশরে আলেকজান্দ্রিয়া এবং সেখান থেকে লিবিয়া ত্রিপলি বিভিন্নভাবে কাটা রুটে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদের ওই চক্রের মাধ্যমেই প্রায় 1 মাস সময় ধরে ত্রিপলিতে বিভিন্ন জায়গায় তাকে রাখা হয় এবং এই সময়টায় তাদের সাথে চুক্তির যে 24 লক্ষ টাকা বিভিন্ন অজুহাতে প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে এই টাকাটা আদায় করে এবং এগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। একটা পর্যায়ে যখন এই 24 লক্ষ টাকা আদায় হয়ে যায় তখন তাকে নিয়ে যাওয়ার কথা, নৌপথে ইতালিতে নিয়ে যাওয়ার কথা, নৌ রুটে নিয়ে যাবে, এরকম একটা কথাবার্তা চলতেছিল। বাস্তবে তাকে নৌ রুটে না নিয়ে তাকে একটা গাড়িতে উঠায় এবং ত্রিপলির ভিতরে একটা এলাকায় নিয়ে মাফিয়া চক্রের কাছে হস্তান্তর করে, মূলত তাকে বিক্রি করে এবং এই চক্রটা ত্রিপলির কাছেই, শহরের কাছেই একটা এলাকায় আন্ডারগ্রাউন্ডে একটা টর্চার সেলের ভিতরে তাকে বন্দি করে রাখে এবং জিম্মি করে। এবং সোহেল জিম্মি হওয়ার পরে সেখানে গিয়ে আরও অনেক বাংলাদেশিকে দেখতে পায়। সর্বশেষ সে যখন আমরা উদ্ধার করি বা তাকে প্রেশার ক্রিয়েট করে যখন তাকে ছেড়ে দেওয়া হয় তখন সে সেখানে 13 জনকে দেখে এসেছে। তারা সবাই বাংলাদেশি এবং এই চক্রটা সবাই বাংলাদেশি, তারা বাংলা কথা বলে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন তারা। জিম্মি দশা পরিস্থিতির ফলে সোহেলের পরিবার রিয়াজুলের সাথে কথা বলে, টিটুর সাথে কথা বলে, রিয়াজুলের মায়ের সাথে কথা বলে, এই চক্রে যারা আছে বাংলাদেশের পার্ট তাদের সাথে কথা বলে। তারা তাকে আশ্বস্ত করে যে আমরা তাকে উদ্ধার করে দিব, কোনো অসুবিধা নেই, তবে এটা তো আলাদা খারাপ চক্র, এখানে আরও টাকা লাগবে। এই কথাবার্তা বলে বিভিন্নভাবে তাদের কাছ থেকে আরও 20 লক্ষ টাকা আদায় করে, বিভিন্নভাবে ধাপে ধাপে আরও 20 লক্ষ টাকা আদায় করে এবং এই পর্যায়ে টিটু, রিয়াজুল এই চক্র বলে যে আপনারা যে ইমোতে আপনাদেরকে ভিডিও কল দেয়, এই কলটা আপনারা রিসিভ করেন না, কোনো কথা বলবেন না, এটা আমরা ব্যবস্থা নিতেছি, কোনো অসুবিধা নেই। তারা আপনাদেরকে বিভিন্নভাবে কথা বলবে, এগুলো কথা বললেন না, আপনারা এটা বন্ধ রাখেন, আমরা দেখতেছি,
আমাদের সাথে 20 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, আমরা টাকা দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, আমরা দেখতেছি। কিন্তু যেই চক্রটার কাছে সে জিম্মি ছিল, তারা অন্য আইডি দিয়ে আরও কল দিতে থাকে, আবারও কল দিতে থাকে। একটা পর্যায়ে কথা হয়, তখন ভিকটিম সোহেলের পরিবার জানতে পারে যে আসলে পরেও যে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা মূলত যাদের কাছে জিম্মি তাদের কাছে পৌঁছায় দেয়, তারা এই টাকাটা তাদেরকে দেয়নি। এটা আর একটা প্রতারণা। তখন তারা নিরুপায় হয়ে ওদের সাথে কথা বলতে থাকে এবং সোহেলের কে যেভাবে টর্চার করা হচ্ছে, তার বীভৎস ছবিগুলা, ভয়াবহ ছবিগুলা পাঠাতে থাকে তাদের ইমোতে, এবং ইমোতে অনলাইনে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তার নখ তোলা হচ্ছে, উলঙ্গ করে 3-4 জনকে একত্রে পিটানো হচ্ছে, ভয়ঙ্করভাবে মুখ এবং চোখ বাঁধা, পা বাঁধা, এরকম অবস্থা টর্চার করা হচ্ছে। এই ধরনের দৃশ্যগুলা